বাংলাদেশে আলিয়া মাদ্রাসাগুলোর শিক্ষার্থীরা কলেজ, বিশ্ববিদ্যালয় বা ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেলেও কমই শিক্ষার্থীরা তা পান না। এমনকি 2010 সাল থেকে আলিয়া মাদ্রাসায় প্রাথমিক সমাপনী ইবতেদায়ী পরীক্ষা চালু হওয়ার পর আলিয়া মাদ্রাসায় যাওয়ার পথও তাদের জন্য বন্ধ হয়েছে। সরকারি হিসেবে প্রায় 14,000 কওমি মাদ্রাসায় যেমন কোনো সমন্বিত সিলেবাস নেই, তেমনি নেই কোনো সমন্বিত পরীক্ষা ব্যবস্থা। ছোট বড় মিলিয়ে 19টি শিক্ষা বোর্ড আছে কওমি মাদ্রাসাগুলোর। এর মধ্যে সবচেয়ে বড়টি বেফাক এবং তারই সভাপতি হেফাজতে ইসলামের আমির মাওলানা শাহ আহমেদ শফিকে চেয়ারম্যান করে 2012 সালের 15 এপ্রিল 17 সদস্যের বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা কমিশন গঠন করে দিয়েছিল সরকার। কিন্তু নিজেদের সিলেবাসে সমন্বয় সাধন, আধুনিকায়নে কওমি নেতারা একমত হতে না পারায় এবং সরকারি কোনো অনুদান বা পরামর্শ নিতে রাজি না হয় বারবার সরকারি আগ্রহেও সে কাজ এগোয়নি। গত 11 তারিখ প্রধানমন্ত্রী যে দাওরায়ে হাদিসকে মাস্টার্সের স্বীকৃতি দিলেন, এ দফায় আর কারিকুলাম প্রণয়ন বা তত্ত্বাবধানে সরকার নিজের কোনো প্রতিনিধি রাখেনি, বরং পদাধিকার বলে বেফাক সভাপতি শফি হুজুরকে প্রধান করে কমিটি করে দিয়ে বলেছে এই কমিটি দাওরায়ে হাদিস সনদ বিষয়ক যাবতীয় কার্যক্রমের ক্ষেত্রে সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী বলে বিবেচিত হবে। নিচের স্তরে কোনো পরীক্ষার স্বীকৃতি না দিয়ে সরাসরি মাস্টার্সের সনদ দিয়ে এবং সিলেবাস আধুনিকায়ন ছাড়া কি সম্ভব সরকারি হিসেবে 14 লাখ কওমি শিক্ষার্থীকে মূলধারায় আনা বা তাদের চাকরির সুযোগ নিশ্চিত করা? আজ বৃহস্পতিবার রাজকাহনের ফোন লাইন আছে খোলা আপনাদের প্রশ্ন আর মতামতের উত্তর দিতে। রাজকাহন স্টুডিওতে আছেন সাবেক শিক্ষা সচিব এনআই খান, বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা মনিরুজ্জামান রব্বানী এবং কওমি সনদ স্বীকৃতি বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব মাওলানা আজিজুর রহমান। স্বাগত আপনাদের তিনজনকেই। আমি মাওলানা আজিজুর রহমান, আপনাকে দিয়ে যদি শুরু করি, যে দেরি হচ্ছিল, কাজ হচ্ছিল না এই কওমি সনদ স্বীকৃতির বিষয়টিতে, মানে এগুচ্ছিল না, আপনাদের বাস্তবায়ন পরিষদকে আপনারা তখনই করেছেন এবং এভাবেই কি আপনারা চেয়েছিলেন যে আপনারাও কি একমত যে আসলে সরকার যেটি চেয়েছিল কোনো সিলেবাস বা পাঠ্যক্রমে কোনো পরিবর্তন, দেখভাল, আধুনিকায়ন এগুলো না করে সরাসরি দাওরায়ে হাদিসকে স্বীকৃতি দেওয়াটাই আপনাদেরও লক্ষ্য ছিল কিনা? ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য। আসলে এই শিক্ষা ব্যবস্থা অনেক পূর্ব থেকে, এটা আপনারা জানেন, এই ইতিহাস সে 5ম শতাব্দী থেকেই কওমি মাদ্রাসার গোড়াপত্তন শুরু হয়। এই 5ম শতাব্দী থেকে যখন গোড়াপত্তন শুরু হয় তখন বিভিন্ন সময়ে বিভিন্ন বাদশাদের আমলেও, বাদশাহ আওরঙ্গজেবের আমলেও এই প্রতিষ্ঠানগুলি তখন সরকারিকরণের রূপ নিয়েছিল এবং যখনই নাকি ইংরেজরা এই দেশে আসছে তখনই কিন্তু কওমি মাদ্রাসাকে সমূলে ধ্বংস করার ষড়যন্ত্র এবং এদেশের সাথে ব্রিটিশের একটা, ইংরেজদের একটা, এদেশের জনগণের সাথে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের সাথে একটা দূরত্ব সৃষ্টি হয়। পরবর্তীতে দেওবন্দ সৃষ্টি হয় কিন্তু এই ইংরেজ বিতাড়িত আন্দোলনকে কেন্দ্র করে। এটা ইতিহাস সকলেই জানি। আমরা প্রথম পর্বেও আলোচনা করছিলাম সেই ইতিহাস। সেই ইতিহাস থেকে চলে আসাতে সরকারি সনদের যে একটি অবস্থান ছিল সেটার মধ্যে পরিবর্তন করার কথা আজকে যেটা আসছে, এটা তখন ইংরেজরা চেয়েছিল যে এই শিক্ষানীতিটাকে যেভাবে হোক তাদের মতন করে করে আপনার একটা রূপরেখা দাঁড়া করিয়ে মানুষের মনস্তাত্ত্বিক চিন্তা চেতনাকে পরিবর্তন করা। তো এটাতে আমাদের যিনারা তৎকালীন মুরব্বী ছিলেন মাহমুদুল হাসান সাহেব এবং আপনার কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই, আপনার যিনি ইংরেজ বিরোধী আন্দোলনের মহানায়ক ছিলেন বলতে হবে হজরত হোসাইন আহমদ মাদানী, তিনারা সকলেই এই কওমি ইসলামকে টিকিয়ে রাখার জন্য, কোরআন হাদিসের মূলনীতিকে টিকিয়ে রাখার জন্য কখনো ইংরেজদের সেই সিলেবাসের সাথে একমত পোষণ করেননি, যার কারণে আজও পর্যন্ত সেটা এভাবেই রয়েছে। যখন ভারত বিভক্তি হলো, ভারত বিভক্তি হওয়ার পরে ভারত একটা স্বীকৃতি দিয়েছে, সেটা শুধু দাওরা হাদিসকেই স্বীকৃতি দিয়েছে। আর আমাদের আকাবের যিনারা এখন ভারতেও এই দেওবন্দি মাদ্রাসাগুলো না সরকারি অনুদান নিতে রাজি হয়েছে, না সিলেবাসে সরকারি কোনো পরামর্শ নিতে রাজি হয়েছে, ভারতেও না পাকিস্তান। আচ্ছা, আমরা তারই আলোকে চেয়েছি যে বাংলাদেশে ওই রূপেই হোক,
কিন্তু সরকার যখন আপনি যেটা বললেন 15 তারিখে গত 12 সালের 15 তারিখে এপ্রিলের 15 তারিখে যে সনদ স্বীকৃতির জন্য যে একটি কমিশন গঠন করেছে, সে কমিশন কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। সেটা আপনি মনে হয় আমার হাতে একটা বই দেখেছেন, কওমি মাদ্রাসা শিক্ষানীতি। এটা শিক্ষানীতি কিন্তু প্রণয়ন করেছেন প্রণয়ন আপনারা? হয়েছে। আচ্ছা, এই শিক্ষানীতি কিন্তু খুব, আপনি ওয়েবসাইটে গেলেও পাওয়া যাবে কওমি শিক্ষা কমিশনের। এই শিক্ষানীতি মোটামুটি একটা রূপরেখা দাঁড়া করানো হয়েছে, যাতে অন্তত যে 14,000, কেউ বলছেন 55,000, কেউ বলছেন 26,000, মানে কওমি মাদ্রাসা সারা 14,000 দেশে যে আছে, something এটা। জি সারা দেশে আছে, তাদের অন্তত একটা সমন্বয়ন হয় পাঠ্যক্রমে, সে কারণেই কি এই সে শিক্ষানীতি? কারণেই এটা করা হয়েছে। এবং সেখানে আমাদের দেওবন্দের যে সিলেবাস, এই সিলেবাসটাকে ঠিক রেখেই এবং অষ্টম মূলনীতিকে ঠিক রেখেই এটা করা হয়েছে। তো যেহেতু আমাদের সকল বোর্ডের সাথে একটা সমন্বয় ছিল না, এই সমন্বয়টি আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন যিনি, মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছা, যে সমন্বয়টি হোক সম্মিলিতভাবে হোক, সকলের মাধ্যমে হোক। আমি এই জায়গাটি থেকে মনিরুজ্জামান রব্বানী আপনার কাছে যেতে চাই যে আসলে কি সেটা হলো। আমি আসলে এই প্রশ্ন করতে চাইছিলাম, কারণ আমি পড়ছিলাম, মানে আসলে সবই পেপার পত্রিকায় ওপেন সোর্স পড়ে যতটুকু জ্ঞান, যে 19টি বোর্ড আছে বলছেন কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায়, প্রায় 19টি বোর্ড কাজ করেন, যে এক একজনের এক এক সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান আছে এক একটি বোর্ডের আন্ডারে। প্রধানমন্ত্রী যে কমিটি করে দিলেন, সেই কমিটিতে দেখা যাচ্ছে যে বেফাক, মানে যেটি সবচেয়ে বড়, মাওলানা শফি হুজুরের যেটি প্রধান, সেটি আর 5টি বোর্ড জায়গা পেয়েছে। তাহলে আসলে সকলের সমন্বয়ন, সকলকে আনাই বা হলো কি করে এই দাওরায়ে হাদিসের স্বীকৃতি? বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রীর ওই দিনকার সম্মেলনে যে 5টি বোর্ডকে একত্র করে সনদের স্বীকৃতি দেওয়া হয়েছে, তার আগে হাটহাজারী মাদ্রাসায় একটা বৈঠক হয়েছিল। সেই বৈঠকে আমাদের মানে আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ আবদুল্লাহ সাহেব এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে মিলিটারি সচিব মেজর জেনারেল আবদিন সাহেব এবং বাংলাদেশের সকল বোর্ডের সমন্বয়ে ওখানে একটা কমিটি গঠন হয়। ওই কমিটি গঠনের সেখানে 19টি বোর্ডেরই সব প্রতিনিধিরা ছিল এবং মৌলিকভাবে 5টাকে তারা স্বীকৃতি দিয়ে ওই 5টা বোর্ড থেকে সদস্যদের সংগ্রহ করে 32 সদস্যের একটা কমিটি ওখানে গঠিত হয়। মূলত এই 32 সদস্যের কমিটির মধ্যে প্রক্ষান্তরে 19টা বোর্ডের লোক এখানে আছেন। অতএব আজকের যে প্রক্রিয়ার মাধ্যমে স্বীকৃতিটা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন সময়ের দাবি হিসেবে, এবং আমি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রীর একটা অন্যতম সফলতা এবং মাননীয় প্রধানমন্ত্রী যে অবদানটা কওমি ওলামাদের প্রতি রেখেছেন, এটা বাংলাদেশের জন্য ইতিহাসের একটা যুগান্তকারী সিদ্ধান্ত। কিন্তু আপনাদেরকে আগেই বলি যে মাওলানা আজিজুর রহমান, মাওলানা মনিরুজ্জামান রব্বানী, আজকে আসলে বারবার আলোচনা করব যে এই স্বীকৃতি দিয়ে আসলে লাভটা হবে কিনা, মানে সনদের স্বীকৃতিতে। আমি বলছি সেটা হলো, আপনি প্রথম আপনাকে যদি একটা সুনির্দিষ্ট প্রশ্ন করি এই পর্বের জন্য, যে শুধু দাওরায়ে হাদিস, মানে এই প্রশ্নটি আমাদের সকলের মনে ঘুরছে যে একটি শিক্ষা ব্যবস্থার কি করে এরকম একটি স্বীকৃতি হতে পারে যে সর্বোচ্চ স্তর, মাস্টার্স স্তরে গিয়ে প্রথম স্বীকৃতি, নিচের স্তর থেকে স্বীকৃতি চাইলেন না কেন আপনারা? আমাদের যেহেতু এটা সুনির্দিষ্ট কোনো আপনার নীতিমালা বা সিলেবাস ছিল না। আপনি জানেন যে একটা সিলেবাস কমিশন গঠন করা হয়েছিল, ওনারা ওইভাবে করতে পারেননি, আপনার নিউজে আপনি বলেছেন। অতএব এই মুহূর্তে যেহেতু দারুল উলুম দেওবন্দে ভারতে দাওরায়ে হাদিসকে স্বীকৃতি দেওয়া আছে, পাকিস্তানেও দাওরায়ে হাদিসকে স্বীকৃতি দেওয়া আছে, তো শুধুমাত্র এই যে 14,000 মাদ্রাসায় প্রায় 25 থেকে 30 লক্ষ শিক্ষার্থী, তো এদেরকে সরকারি পরিসংখ্যানের বাইরে রেখে শিক্ষার হার মানে যেভাবে হ্রাস পাচ্ছে, অন্যদিকে এই 25-30 লক্ষ প্রতি বছরের হিসাবে এদেরকেও রাষ্ট্র গঠনের কাজে সংযুক্ত করতে সরকারও পারছে না, তারা নিজেরাও সংযুক্ত হতে পারছে না।
তো আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত মানে সুকৌশলে এই 25 থেকে 30 লক্ষ মানুষকে বাৎসরিক হারে রাষ্ট্রীয় কাজে লাগানোর জন্য তাদের মেধা, তাদের শ্রম এবং রাষ্ট্র থেকেও তাদের অধিকার দেওয়ার জন্য আমি এই উদ্যোগটি গ্রহণ আসবো করা যে হয়েছে। এতে লাভ হবে কিনা, কারণ প্রধানমন্ত্রীও গত বছর পর্যন্ত প্রধানমন্ত্রী বারবার বলছিলেন যে একটা সিলেবাস প্রণয়ন করা হোক, আপনারা একমত হন, একটা সিলেবাস প্রণয়ন করেন। এখন প্রধানমন্ত্রী আপনাদের কথা অনুযায়ী মেনে নিয়েই সনদ দিয়েছেন। লাভ হবে কিনা এটা আরো বিস্তারিত শুনবো আপনাদের কাছে। এনআই খান, প্রধানমন্ত্রী যেই মানে দাওরায়ে হাদিসের স্বীকৃতি প্রসঙ্গে যদি বলি, এই স্বীকৃতিটি একটি কমিটির মাধ্যমে এখন দেওয়া হবে, সেটাও একটা নতুন দিক। যেভাবে দেওয়া হলো, যেভাবে শুরু হলো, সেই পুরো প্রক্রিয়াটিকে আপনি কিভাবে দেখেন? সনদ দিলেই স্বীকৃতি আসে কিনা? আমি অত্যন্ত ইতিবাচকভাবে দেখি। এটার কারণ হচ্ছে, দেখুন, আমি পৃথিবীর একটা ডিফিকাল্ট নেগোসিয়েশনের কথা বলবো। ইসরায়েল এবং মিশরের সাথে যে নেগোসিয়েশনটা হয়, শান্তি চুক্তিটা হয়, সেটা আমি দুইটা বই পড়তে বলবো। একটা হচ্ছে এ ফুল লাইফ, কার্টারের লেখা, জিমি কার্টারের লেখা, আর একটা হচ্ছে আনোয়ারুস সাদাতের ওয়াইফের লেখা, এ উইমেন অফ ইজিপ্ট। তার বইটা, ওনার নাম হচ্ছে জেহান সাদাত। দুইটা বই পড়লে বোঝা যায় প্রথম ধাপে কি ডিফিকাল্ট ছিল, কি মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। এমনকি হোয়াইট হাউসের ওখান থেকে রাতে যেখানে ছিল সেখান থেকে ব্যাকট্যাক সুটকেস নিয়ে হেলিকপ্টার দেওয়ার জন্য বলছে, চলে আসতে চাচ্ছে আনোয়ারুস সাদাত, এবং কাঁদছে অন্যান্যরা, তার সাথে যারা টিম মেম্বার ছিল। আনোয়ারুস সাদাত ওখানে থাকা অবস্থায় তার পররাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করছে। এই কথাটা কেন বলছি? প্রথম দিকে কিন্তু তেমন কোনো প্রোগ্রেস হয়নি। আমি মনে করি একটা বিরাট একটা ব্রেক থ্রু। কেন ব্রেক থ্রু? হ্যাঁ, মানে 2012 থেকে আসলে এই সেদিন মানে এই 2016 পর্যন্ত প্রায় কোনো অগ্রগতি হয় নাই। এটা একটা বিরাট ব্রেক থ্রু। মানে প্রথম জিনিসটা হচ্ছে আস্থা। যে কোনো নেগোসিয়েশনে আমি মনে করি আস্থাটা এসেছে। তার কারণ কেউই কিন্তু আশা করেনি এরকম একটা জিনিস হবে। হঠাৎ যখন শুনেছে তখন কিন্তু সবাই নড়ে চড়ে উঠেছে। তার একটা প্রেক্ষাপট আমি বলবো। আমি যেহেতু শিক্ষা সচিব ছিলাম এবং আমি কওমি মাদ্রাসায় গেছি, আমি নিজে গেছি, এই কয়দিন আগেও আমি গেছিলাম, সেখানে গিয়ে দেখেছি প্রথমে গেলে কিন্তু একটা সন্দেহ করে, মনে করে কেন আসছে, সরকারি লোক কি ঢুকতে দেয় সব মাদ্রাসায়? হ্যাঁ, আমি নিজে গেছি ব্রাহ্মণবাড়িয়ার থেকে, ব্রাহ্মণবাড়িয়ার মাদ্রাসায় গেছি, ওই যে হুজুরের মাদ্রাসা, কোনো অসুবিধা হয়নি। প্রথমে আমি যে পরিচয় দিয়েছি, তারপরে কথা বলেছি, তারপরে সবার সাথে এরকম নিচে ফ্লোরে বসছি, তারপরে ক্যামেরা, চ্যানেল আইয়ের ক্যামেরাও ছিল, সেখানে কথা বলেছি। তো আমি কয়েকটা পয়েন্ট বলবো। তার একটা জিনিস আমি জিজ্ঞাসা করছি ওনাদের কাছে যে, আচ্ছা আপনারা, ছাত্রদের বলছে সবাইকে নিয়ে আসেন, দেখি একটু কথা বলবো। আমি বলছি, আপনারা কি হতে চান এই লেখাপড়া শেষে? আপনারা কি কেউ সরকারি চাকরি করবেন? কেউই আমাকে বললেনি সরকারি চাকরি করব। সবাই বলছে না, আমরা সরকারি চাকরি টাকরি করবো না। আমি বলছি, কি করবেন? আপনার জীবন তো চালাতে হবে, আপনার জীবনটাকে সুন্দর করতে হলে তো ইনকাম করতে হবে। কিসে ইনকাম করবেন? তা বলছে, আমরা মিলাদ পড়াবো, আমরা হুজুর হব, আমরা মাদ্রাসার শিক্ষক হব, এইভাবে চালাবো। তো বলছি, কে কে এরকম আছেন হাত উঁচু করেন। এর বেশিরভাগই উঁচু করে। আর 20% যারা, তাদের বলে আমরা, আচ্ছা বলছি যে কে কে ব্যবসা করবেন, সেখানে 20% মতো হাত উঁচু করে, ব্যবসা করব। কয়েকজন শিক্ষকও বললো যে আমরা তো ব্যবসা করি শিক্ষকতার সাথে, কিন্তু কেউ বললো না সরকারি চাকরি করি। এবং ভাব এরকম একটা যে সরকারি চাকরি তাদেরকে দেওয়া হবে না বা তারা পাবে না, এরকম একটা ধারণা কিন্তু তাদের। এটা একটা কথা বললাম। কিন্তু সরকারি চাকরি পাবার তো এতদিন কোনো সুযোগও ছিল না। একজন দর্শক ফোন করেছেন, আমি দর্শকের ফোনটা নিতে চাই। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন বা মতামত রাখুন। আমি ডক্টর ইসলাম জার্মানি থেকে বলছি। আমার প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশের আলিয়া মাদ্রাসাকে আমরা যেটা বলা হয় যে মূল ধারা শিক্ষা ব্যবস্থার সম্পৃক্ত, কিন্তু আপনি যদি আলিয়া মাদ্রাসার স্টুডেন্টদের আলিম পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেখেন, বি এবং বি অর্থাৎ খ এবং গ বিভাগে এরা ভর্তি পরীক্ষা প্রথম, তৃতীয়, তৃতীয় বা এরকম পজিশন থাকা সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের 7টি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা, ইংরেজি সহ 5টি বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাদেরকে ভর্তিতে সুযোগটা দেওয়া হয় না। আপনার মেধার যোগ্যতা থাকা সত্ত্বেও তাদেরকে যে বৈষম্যের শিকার হতে হচ্ছে বা করা হচ্ছে, এটা কি মূলধারা শিক্ষা ব্যবস্থার সাথে আপনি কিভাবে সম্পৃক্ত করবেন বা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন যে যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি একটা স্টুডেন্টকে তার জায়গা দিচ্ছেন না,
অন্য কোনো যোগ্যতা বলে না, অন্য কোনো শক্তি বা অন্য কিছু বলে। আপনি ধন্যবাদ এটা- দর্শক ফোন করবার জন্য। এটার কি একটু উত্তর দিতে চান ডক্টর এনআই খান আপনি? আমি কারণ কিন্তু এনআই খান স্পষ্ট বুঝতে পারিনি। না, উনি বলছেন যে আলিয়া মাদ্রাসা থেকে পাশ করেও ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না। ডাক্তার আমার- জাফরুল্লাহ চৌধুরী এমন বলছিলেন, কিন্তু আমার সহপাঠী আমার জানা ছিলেন নেই। আলিয়া মাদ্রাসা থেকে পড়ে আসা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি পড়েছি এরকম সহপাঠীর সঙ্গে। জি, আমার জানা নেই। একটা এই বিষয়টি নিশ্চয়ই জেনে বা আপনারা যদি জানেন একটা বিরতির পরে উত্তর নেব। দর্শক থাকুন রাজকাহনে। ইংলিশ মিডিয়ামে পড়লে ফিরে এলাম রাজকাহনে। আমি মাওলানা আজিজুর রহমান আপনার কাছে যেতে চাই যে সনদ চাওয়া কেন, মানে এই কওমি মাদ্রাসার আদর্শের তো এটাও একটি জায়গা, এবং এনআই খান খুব সুন্দর করে বললেন যে সেখানে যারা পড়েন তারাও বলছেন যে তারা হাফেজ হবেন, তারা মিলাদ পড়াবেন, তাহলে এই স্বীকৃতিটা কেন? আপনি জানেন যে বাংলাদেশে কওমি সনদের স্বীকৃতি না থাকার কারণে কওমি ওলামা ইকরাম সরকারি লেভেলে ইসলামী যে সেবার সুযোগটা, এটা থেকে তারা বঞ্চিত। আর আমরা একটু আগেই আলোচনায় আমরা যেটা দেখলাম, বুঝতে পারলাম, সেটা হলো মূল ধারা বলতে যে কথাটি আজকে সমাজের মধ্যে চলছে, যে মূল ধারা কোনটা, আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা ব্যবস্থাটা নবীদের যুগ থেকে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য যুগ যুগ ধরে নবীকে প্রেরণ করেছেন, সমাজ ব্যবস্থাকে সাজানোর জন্য, সুন্দর করার জন্য, রাষ্ট্র ব্যবস্থাকে সুন্দর করার জন্য এর নীতিমালা প্রণয়ন করে বিভিন্ন যুগে বিভিন্ন নবীকে প্রেরণ করেছেন। তো মূলধারার এই শিক্ষা ব্যবস্থাটা সমাজের মধ্যে কওমি অঙ্গনের থেকেই শুরু, যেটা পঞ্চম শতাব্দী থেকে শুরু হয়েছে, যেটা আমি আপনাকে একদম আমরা শুরু আগের করেছি, পর্বেও এটা বিস্তারিত প্রাতিষ্ঠানিক। আলোচনা করছিলাম। মাওলানা আজিজুর রহমান, আমি যদি আরেকটু সুনির্দিষ্ট করে একটি প্রশ্ন করি, যে এনআই খান যে বলছেন যে তার কওমি মাদ্রাসার ছেলেদের সঙ্গে, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার অভিজ্ঞতায় তিনি দেখছেন যে তারাও বলছেন না কেউ সরকারি চাকরি করবেন, এটা কি এই জন্য যে তারা করতে চান না, নাকি এই ব্যবস্থায় তাদেরকে যেহেতু তাদের সনদের স্বীকৃতি নাই, এই ব্যবস্থায় তারা আসলে সরকারি চাকরি পাবেন না জেনেই তারা এই কথাটি বলছেন? মানে এই চাকরির ধারায় ঢোকাটাকে আপনারা কোনো প্রয়োজনীয় বিষয় মনে করেন আসলে কিনা? আমাদের শিক্ষায় যখন আমরা প্রবেশ করি, আমাদের ফরমের মধ্যে একটি কথা লেখা থাকে, আমি কি উদ্দেশ্যে লেখাপড়া করতেছি, তখন আমরা কিন্তু তখনই একটি জবাব সাথে সাথে লিখিতভাবে দিই, আমাদের মুখ্য উদ্দেশ্য। আচ্ছা, কিন্তু না, আমি আমরা ওনাকে কে কোন স্কুলে যাব সেটা তো একরকম আমাদের বাবা মা ঠিক ম্যাডাম, করেন। আমি ওনাকে জি। একটা প্রশ্ন করতে জি। পারি, সেটা হচ্ছে আপনি যদি সমাজে, নবী কিন্তু নেতা হিসেবে এসেছিলেন, জি জি যার জন্য মানুষকে পরিবর্তিত করতে পারছে, কিন্তু যদি আপনি কওমি মাদ্রাসায় পড়েন, পড়ে ওখানে যদি দরজা বন্ধ করে থাকেন, নেতৃত্ব যদি না দেন, আপনি যদি ধরেন সরকারের একটা সেক্রেটারি যদি কওমি মাদ্রাসা থেকে হয়, অনেককে অনেক কথা বলতে পারবে, ইসলামের পথে মানুষকে দাওয়াত দিতে পারবে, কথা বলার সুযোগ পাবে। আমি যদি সচিব না হতো, উনি আমাকে আজকে ডাকতো না। সুতরাং কওমি মাদ্রাসার থেকে যদি ইম্পর্টেন্ট জায়গা আসে, তখন তার ইসলামের পথে মানুষকে আনার সুবিধা হবে। কিন্তু আমরা যদি বলি যে আমরা এই সরকারি চাকরি করব না, আমি তাদেরকে জিজ্ঞাসা করেছি আপনারা সরকারি চাকরি যদি না করে, ইনফ্লুয়েন্স না হন, ইনকাম যদি না থাকে, অর্থ না থাকে, তাহলে আপনারা কিভাবে দাওয়াত দেবেন? আমি একটু যদি শুনে আসি যে কি বলছিলেন মাওলানা আজিজুর রহমান, আমি আসবো আপনার স্যারের কাছে। কথার সাথে আমি বলছি, আপনি মনে হয় আমাদের এই দেশের মধ্যে মহামনীষীদের মধ্যে একজন মহামনীষীর নাম জানেন, আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি। তিনি যে শিক্ষানীতির ব্যাপারে কথা বলেছিলেন, একটা হলো আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা যেটা, একটা হলো ধর্মহীন কর্মশিক্ষা, আর একটা হলো কর্মহীন ধর্মশিক্ষা। বর্তমানে এই দুই শিক্ষানীতি চলতেছেন, আর এই শিক্ষানীতিটা কিন্তু ব্রিটিশ প্রণয়ন করেছে, সেটা কিন্তু আজও মানে সংস্কার কওমি হয়নি। শিক্ষা ব্যবস্থাটা কি কর্মহীন ধর্ম শিক্ষা হয়ে যাচ্ছিল, সেটার কারণে কি এই সনদের এটাই স্বীকৃতি চাওয়া কর্মহীন কিনা? ধর্মশিক্ষা। আবার যারা ইউনিভার্সিটি লেভেলে আমরা শিক্ষা অর্জন করতেছি, সেটা হলো ধর্মহীন কর্মশিক্ষা। এই দুইটার কিন্তু এখন প্রতিযোগিতা, মানে তর্ক বিতর্ক চলছে আপাতত, যেটা আমি দেখতে পাচ্ছি। কিন্তু এর মাঝখানে কিন্তু আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি ওনার একটি বইতে লিখেছেন, ধর্মের সমন্বয়ে কর্মমুখী শিক্ষানীতি প্রণয়ন করা প্রয়োজন। কারণ ব্রিটিশ ওই আমি যদি শিক্ষানীতি এখানে আপনাকে থামিয়ে মাওলানা মনিরুজ্জামান রব্বানী আপনার কাছে আসি, যে এটাই তো খুঁজে পাওয়ার চেষ্টা, মানে এটাই যে যাকে মূলধারা বলি, আসলে বাংলাদেশে কোনো মূলধারা তো ঠিক হয়নি, মানে ইংরেজি মাধ্যমও তো তাহলে মূলধারা নয়। তবে আমি বলবো এটা, যেহেতু আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান,
তাহলে ইসলামিক শিক্ষা ব্যবস্থা যেটা রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম শুরু করেছেন, তারপরে সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, বিভিন্ন অলি বুজুর্গদের খানকা, তাদের আশ্রম থেকে, তার পরবর্তীতে মোগল আমলে একটা শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে, ব্রিটিশ এসে এটাকে ধ্বংস করেছে। আর নেতৃত্বের কথাটা যেটা আমাদের সচিব মহোদয় বলেছেন, আমি বলবো যে ব্রিটিশ বিরোধী নেতৃত্ব দিয়েছেন তারা ছিলেন কওমি দারুল উলামা। কিন্তু এই যে ধর্মের সেখানে সমন্বয়ে কর্মমুখী শিক্ষা খুঁজে আমি পাওয়ার বলছি যে চেষ্টা 1957 সালের যে সিপাহী বিপ্লবকে তারা সমর্থন করে, তারপর 1866 সালে দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠা। দারুল উলুম দেওবন্দ শুধুমাত্র একটা মাদ্রাসা নয়, দারুল উলুম দেওবন্দ একটা আন্দোলন, একটা দর্শন, যেখানে তাদের উদ্দেশ্যই ছিল শিক্ষা ব্যবস্থার পাশাপাশি নৈতিকতা গঠন এবং কর্মমুখী জীবন ব্যবস্থা। কারণ আমাদের আকাবিরনের দিন যারা ছিলেন তারা আপনার মানে জাতীয়তাবোধ তাদের মধ্যে ছিল, যেমন কওমি মানে জাতীয়তাবোধ। যেমন তারাই সর্বপ্রথম বলছিলেন যে এখন আমরা ব্রিটিশ পণ্য পরিহার করব, দেশীয় জিনিস আমরা গ্রহণ করব। তার মধ্যে মানে তখন অনেকেই গামছা পরেছেন, কিন্তু আমরা মুসলমানরা 2টা গামছা জোড়া দিয়ে আমরা লুঙ্গি পরেছি, যেহেতু আমরা মনে করি যে হাঁটু পর্যন্ত আমাদের ঢাকতে হবে। তারপরে আমরা দেশীয় পণ্য, দেশীয় সবকিছু আমরা গ্রহণ করেছি, কিন্তু কর্মমুখী কর্মহীন ধর্ম শিক্ষায় পরিণত হয়েছিল বলেই কি একটা স্বীকৃতির প্রয়োজন কিনা? এটা আমি যেভাবে সনদ দেওয়া হলো সিলেবাস আধুনিকায়ন না করে, তাতে এই ধর্ম শিক্ষা কর্মমুখী হয়ে উঠতে পারবে কিনা? আমি একচেটিয়া ধর্ম শিক্ষাটা কর্মমুখী কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, এটা আমি বিশ্বাস করি না। এই কারণে বিশ্বাস করি না, কারণ কওমি মাদ্রাসার যে সমস্ত ছেলে মেয়েরা আছে যারা লেখাপড়া করেছে, আপনি যদি পার্সেন্টেজ হিসাব করেন, যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে তাদের বেকারের, আমি বলছি দুইটা সাইড। একটা হলো যারা কওমি মাদ্রাসা লেখাপড়া করে আর যারা ইউনিভার্সিটি লাইনে লেখাপড়া করে। ইউনিভার্সিটির লাইনে লেখাপড়া করে একটা চাকরির জায়গায় যদি বিজ্ঞাপন দেওয়া হয় যে 20 জন লোক নেওয়া হবে, ওখানে 3000 দরখাস্ত পড়ে। কিন্তু কওমি মাদ্রাসার যে কর্মক্ষেত্র ওখানে কিন্তু অতটা নেই। আর কওমি মাদ্রাসার লেখাপড়া যারা করেছে তাদের মধ্যে কেউ বেকার ওইভাবে মানে তাদের মানে এর যেটা মিন করতেছি আমরা ওইভাবে কেউ নেই। তার মানে এখানে আমি বলতে চাচ্ছি যে মাদ্রাসা শিক্ষা আজকে আপনি দেখেন এই যে 14,000 মাদ্রাসা, আপনি তো আজকে এটা নিয়ে যেভাবে মাথা ঘামাচ্ছে সবাই, কিন্তু কোনোদিন তো কেউ জিজ্ঞেস করলো না যে এই 14,000 মাদ্রাসার 30 লক্ষ শিক্ষার্থী তারা কি খায়, কিভাবে পড়ে, তাদের শিক্ষা ব্যবস্থা কিভাবে আসে। এখানে আমরা প্রতি বছর প্রায় এই 30 লক্ষ লোকের ভিতরে এই দেশেরই 20 লক্ষ এতিমকে আমরা লালন পালন করতেছি, এবং এই নিগৃহীত, নিপীড়িত, বঞ্চিত শিশুদেরকে এনে আমরা লালন পালন করে তাদেরকে অন্তত একটা সমাজে চলার মতো ব্যবস্থা আমরা করে দিচ্ছি, সরকারের বড় একটা আমরা করে দিচ্ছি। আমি এই জায়গাটাতে আসতে চাই এনআই খান, এটা তো বড় ধরনের অভিযোগ যে আসলে, এবং আমরা যদি আমাদের চর্চা এবং মূলধারার গণমাধ্যম আমাদের ভাবনা চিন্তার জায়গাটিও ভাবি যে আসলে একটা দীর্ঘ সময় এই 14,000 মাদ্রাসায় কি হচ্ছে সেটা জানবার, আলোচনা করবার আমরা প্রয়োজন বোধ করি না। এখানে আমি বলতে চাই সরকার কবে আমাকে থেকে করছে মানে কমপ্লিট বলতে দিতে হবে। সেটা হচ্ছে আমি যেটা প্রথমে শুরু করেছিলাম যে তারা কেউই সরকারি চাকরি করতে চায় না, সুযোগ না থাকে, একটা অ্যাসপিরেশন থাকে কিন্তু মানুষের, সে অ্যাসপিরেশনটা কিন্তু নেই, এমন ভাবে তাদেরকে শিক্ষাটা দেওয়া হয় বা এমন ভাবে তারা চিন্তা করে। দ্বিতীয় আরেকটা বিষয় যেটা মৌলানা আজিজুর রহমান সাহেব বলেছেন, আমি ওনার সাথে একমত, যে প্রেক্ষাপটটা দিয়েছে এখানে, এটা হচ্ছে আসল কথা। এই যে প্রথম দিকে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে ইংরেজদের সাথে, সেটা এখনো বাংলাদেশ সরকার এখন কিন্তু সেই দূরত্বটা ছিল, এখন কিছুটা আমি মনে করি যে এই সমন্বয় হওয়ার চেষ্টা হচ্ছে, সূচনা হয়েছে। কেন আমি বলি, আপনি আলিয়া মাদ্রাসার যান, যে দেখবেন অনার বোর্ড, সেখানে দেখবেন আলিয়া মাদ্রাসায় যারা প্রথম দিকে 1937 সাল পর্যন্ত যারা সুপারিনটেন্ডেন্ট ছিলেন সবাই হচ্ছে ক্রিশ্চিয়ান, ইংরেজ। আমি আপনাদেরকে বলছি, দর্শকদের বলছি, আপনারা ঢাকার আলিয়া মাদ্রাসায় যাবেন, যে অনার বোর্ডটা দেখবেন, আমি নিজে দেখে কিন্তু বলছি, আমি আন্দাজে বলছি না, প্রথমে পড়েছি তারপরে দেখে বলছি। তাহলে মিসআন্ডারস্ট্যান্ডিং হবে না কেন? যদি আপনি একটা মন্দিরে যে একটা মুসলমানকে একটা নিয়োগ দিয়ে দেন পুরোহিত, তাহলে যা হবে ঠিক সেরকম হয়েছে। আর ইসলাম একটা ধর্ম, একটু ভিন্ন ধর্মে অনেক পরে এসেছে। কেন হয়েছিল একটু যদি বলেন, যে মানে আলিয়া মাদ্রাসা যখন ব্রিটিশরা সেটা মাওলানা আজিজ যেটা বলছে আমি ওনার সাথে একমত। এই কারণে তারা চেষ্টা করেছে, এই দেশে তারা তো থাকতে চেয়েছিল, এই দেশকে তারা এমন ভাবে মোল্ড করতে চেয়েছে
যে তারাও যেন, যারা ইসলামী লোক তারাও তাদের পিছনে আসবে। এবং আপনারা জানেন যে প্রথম যারা কলোনিয়াল পাওয়ার এসছে, স্পেনের কথাই বলেন, পর্তুগিজে, তাদের প্রথম কিন্তু জেল ছিল মানুষকে খ্রিস্টান করে। এটা কিন্তু রিয়ালিটি ইজ দ্যাট। আপনারা পড়ে দেখেন, যে কোনো জায়গায় পড়লে দেখবেন। এবং সেই জন্য তারা মানুষ মারধর, খুন খারাপি, প্রেশার, অনেক কিছু করেছে। এখান থেকে মিসআন্ডারস্ট্যান্ডিংটা শুরু হয়েছে। এবং সেই কারণে আলিয়া মাদ্রাসা তারা আলাদাভাবে আছে কিন্তু এই মাদ্রাসাগুলো, কিন্তু আমরা কেউ তাদের কাছে যাওয়ার চেষ্টা করিনি। তারা আমাদের কাছে আসতে চায় না, কিন্তু কাছে যাওয়ার চেষ্টা করিনি। কাছে যাওয়া দরকার, যেটা মনিরুজ্জামান সাহেব বলছেন, আমি সেটাই বলতে চাচ্ছিলাম। আপনি যে কোনো মাদ্রাসা যান, যে জিজ্ঞাসা করেন কারা কারা এতিম, আপনি দেখবেন সেখানে অ্যাটলিস্ট 15 to 20% এতিম ছেলে মেয়ে থাকে, 10%ও আছে। আমি নিজে হাত তুলে এটা টেস্ট করে কিন্তু দেখেছি। কিন্তু আমাদের বৃদ্ধরা ভাতা পায়, আমাদের বিধবারা ভাতা পায়, আমাদের প্রতিবন্ধীরা ভাতা পায়, কিন্তু স্পেসিফিক হয়তো তারা ওই ক্রাইটেরিয়ায় চলে আসবে, কিন্তু আমাদের কোনো এতিম ছেলেমেয়েরা ভাতা পায় না। এসব মাদ্রাসায় যারা আছে, বেশিরভাগ এতিম আছে, কিন্তু মানে এতিমদের বেশিরভাগ এই জায়গায় আছে। যারা এতিমখানায় থাকে তাদের ক্যাপিটেশন গ্র্যান্ড আছে, তারা 1 টাকা পায়, এটা থাকে না। এই যে নেয় না এবং থাকে না, এই যে অনুরাগ নামের একটা শব্দ আছে, সরকারের সাথে সেই ব্রিটিশ আমলের রাগ নেই, কিন্তু অনুরাগ তারা আছে, তারা দূরে দূরে থাকে। দিস ইজ দ্য প্রবলেম। এবং আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী এই সূচনাটা করেছে অনুরাগটা ভাঙার। আমাদের আরো কাছে যেতে হবে। আমাদের আমি মনে করি যে আরো কাছে যেতে হবে। যারা এতিম আছে তাদের আমরা যদি 2 প্যারেন্টস যাদের নেই, তাদের একরকম ভাতা যদি সরকার থেকে দেওয়া শুরু করি, যাদের সিঙ্গেল প্যারেন্টস আছে, একজন আছে, তাদের যদি ভাতা দেওয়া শুরু করি, কাছে যেতে পারবো। আমি মাদ্রাসায় জিজ্ঞাসা করছি যে আপনারা কম্পিউটার আছে, বলছে আছে। কোথায় পেয়েছেন? উপজেলা পরিষদ থেকে দিয়েছে। আমি কিন্তু দেখে বুঝে বলছি, আন্দাজে বলছি না। তাহলে একেবারে সরকারি জিনিস নেয় না তা কিন্তু নয়, দেওয়ার একটা স্টাইল আছে। তাদের সাথে কাছে যেতে হবে, কথা বলতে হবে, পুল ফ্যাক্টরে কাজ করতে। পুশ ফ্যাক্টর হলে হবে না। একজন দর্শক আছেন ফোনে। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন, মতামত দিন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি, আমি হোসেন কবির যশোর থেকে বলছি। আমি বলতে যাচ্ছি যে আমাদের প্রধানমন্ত্রী যেটা করছেন, কওমি মাদ্রাসা ছাত্রদের মানে দাওরা হাদিসকে যে মাস্টার্সের সম্মান দিয়েছেন, এটা আসলে যুগোপযোগী আমি মনে করি, কারণ আমি ওইখানে পড়াশোনা করছি। 2 নম্বর হচ্ছে যে যারা আগে পড়াশোনা করে শেষ করছে তাদের সনদের স্বীকৃতি কিভাবে দেবে? আর এখন যখন আমরা তো পড়ি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করার জন্য, কোনো দুনিয়াবি কোনো স্বার্থের জন্য না, আমরা এটাই জানি। এবং আমরা কোনো মিলাদ পড়ানোর জন্য না, কোনো সরকারি চাকরির জন্য না। এতদিন আমরা এই নিয়তে পড়াশোনা করতাম। এখন যখন আমাদের প্রধানমন্ত্রী আমাদের সুযোগ করে দিচ্ছে যে আমাদের সনদটাকে, আমাদের দাওরা হাদিসের সনদটাকে মাস্টার্সের স্বীকৃতি দিচ্ছে, তখন আমাদের যারা পড়াশোনা করে ফেলছে অলরেডি, তাদের সনদের স্বীকৃতি কিভাবে হবে? আর আমাদেরকে এখন উচিত না ইংলিশ এবং অঙ্ক এগুলাকে আর একটু ভালো করে শিক্ষা গ্রহণ করার জন্য আমরা পরবর্তীতে এরকম মানে দুনিয়াবী শিক্ষার সাথে মিলে আমরা। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন দর্শক। একটা বিরতি থেকে ফিরে অতিথিরা এই প্রশ্নের উত্তর দেবেন। দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। মাওলানা আজিজুর রহমান, দর্শক প্রশ্ন করেছিলেন আগে যারা দাওরায়ে হাদিস দিয়েছেন তারা স্বীকৃতি পাবেন কিনা, আর দ্বিতীয় প্রশ্ন যে এখন আপনারা মনে করেন কিনা, যে প্রশ্নটি আমি বারবার ঘুরে ফিরে করছিলাম, যে বাংলা, ইংরেজি, অঙ্ক এগুলোতে একটু বেশি জোর দেওয়া উচিত সিলেবাসে। দাওরায়ে হাদিস উনি আগে পাস করেছেন, যিনি ফোন করেছে, এটা নিয়ে প্রধানমন্ত্রীর সামনেই অলরেডি একটা প্রস্তাব রাখা হয়েছে যে এই আপনার এই স্বীকৃতিটা যারা ইতিপূর্বে যারা সনদ পেয়েছে এই বোর্ডগুলি থেকে, তাদেরগুলোও যেন স্বীকৃতি পেয়ে যায়। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর একটা মতামত সেখানেই চাওয়া হয়েছিল। তো এটা এখনো পর্যন্ত কোনো ক্লিয়ারেন্স দিতে পারেনি কেউ। তবে আমরা প্রস্তাব রেখেছি, যারা আমরা আন্দোলন করেছি বর্তমান কমিটির কাছে, যে আগে যারা পরীক্ষা দিয়েছে তারা যদি নতুন পরীক্ষা অংশগ্রহণ করে যদি পরীক্ষা দিয়ে দেয়, তাহলে তো তাদের সনদটা পাওয়া উচিত। তো এই বছর যেহেতু মানে খুব তাড়াহুড়া করেই সব কিছু হচ্ছে, যারা রেজিস্ট্রেশন করতেছে তারা দিলে তাদের সার্টিফিকেটটা হয়ে যাবে, যেটা আমি মোটামুটি দেখতে পাচ্ছি অনেকেই এবার পরীক্ষা অংশগ্রহণ করতেছে আমাদের সাথে, যারা আন্দোলন করেছে, যারা আগে পরীক্ষা দিয়েছে। আর আগামী বছর আমার মনে হয় এটার ব্যাপারে দীর্ঘ একটা নীতিমালা হয়েই হয়তোবা
পরীক্ষা কারণ দেওয়ার এবারের একটা পরীক্ষাটা তো মে মাসে। মে মাসে। মাওলানা মনিরুজ্জামান রব্বানী, আপনাকে জিজ্ঞেস করতে চাই একটি প্রশ্ন, তো আবারও এটা জিজ্ঞেস করবই যে সিলেবাসটি আধুনিকায়ন গুরুত্বপূর্ণ মনে করেন কিনা। একদিকে চাকরির, সরকারি চাকরির প্রসঙ্গ তো এলোই, সরকারি চাকরি বেসরকারি চাকরি এই প্রসঙ্গ তো এলোই, এর পাশাপাশি আমি এটাও জানতে চাইবো যে অ্যাসপিরেশনের প্রসঙ্গটি এনেছেন এনআই খান, যে একটি শিশু ওখানে যথেষ্ট উচ্চাশা নিয়ে মানে তার জীবনটিকে তার ইচ্ছে মতো গড়ে তোলবার উচ্চাশা নিয়ে বড় হতে পারছে কিনা। কাজে স্বীকৃতি এলে তো নিচের স্তরগুলোতেও যদি স্বীকৃতি করা যায়, একটা সিলেবাস নির্ধারণ করা যায়, তাহলে তো ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, বিশ্ববিদ্যালয় সবখানেই যেতে পারবে এই ছেলেমেয়েগুলো। জি, আসলে সিলেবাসের বিষয়টা আমাদের এখানে কওমি মাদ্রাসায় স্পষ্ট। সেটা হলো যে আমরা দারুল উলুম দেওবন্দকে ফলো করি। আমরা আমাদের পরিচয় যদি কেউ জিজ্ঞেস করে তাহলে আমরা এক কথায় বলি আমরা দেওবন্দি মাদ্রাসা, কওমি মাদ্রাসার বিকল্প নাম এটা। এখন দারুল উলুম দেওবন্দ যেই বিষয়ের উপরে বা সিলেবাসের উপরে প্রতিষ্ঠিত, সেটার উপরে আমরা এখনো আছি। তবে আমি এটা স্বীকার করি যে আমাদের সিলেবাসে ইংরেজি, অঙ্ক বা এই জাতীয় জিনিসগুলা একদম যে নাই তা কিন্তু না। মোটামুটি আমার জানা মতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ইংরেজি, অঙ্ক, বাংলা, ভূগোল, ইতিহাস সবকিছুই পড়ানো হয়। অষ্টম শ্রেণী পর্যন্ত মেজর সাবজেক্টগুলো ওখানে আমরা এখনো পর্যন্ত বিদ্যমান আছে। এটাকে অবশ্যই আরেকটু আগায় নিতে হবে। কিন্তু আমি মনে করি যে মাস্টার্সের মান মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, কর্মসংস্থানের ব্যবস্থা হবে কি করে হবে, সেখানে যদি আপনার এই ইয়ের আওতায় যদি আপনার কারিগরি শিক্ষা, তারপরে আপনার বিভিন্ন যে সাইট নিয়ে যে লেখাপড়াগুলা করা হয়, এগুলাকে যদি বাধ্যতামূলক না করা হয়, তাহলে শুধুমাত্র আরবি পড়ে বা এই বইগুলা পড়ে তো কর্মসংস্থান হচ্ছে না। এখন আমরা যেভাবে আহামরি করে যেটাকে চিন্তা করতেছি, আমি মনে করি এতটা ভাবার সময় এখনো হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী আগামী প্রজন্মের, আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য উনি দ্বার খুলেছেন। আমরা একটা সম্ভাবনা দেখছি, আমরা অনেক দূরে কাছে একটা আলো আমরা দেখতে পাচ্ছি, যে আলোর মধ্য দিয়ে ইসলামী শিক্ষা এবং এই দেশের, দেখেন আমরা আমাদের কাছে আমি বলছি আমরা মূল স্রোতের অনেক দিক থেকে, এক নম্বর হলো মুক্তিযুদ্ধ হয়েছে অসাম্প্রদায়িক চেতনায়। আমরা কওমি ওলামারা কিন্তু অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করি, কিন্তু অনেকে আমাদেরকে সাম্প্রদায়িক করার চেষ্টা করে, এটা ভুল। আমরা রাষ্ট্রের সকল বিষয়ের সাথে আমরা একমত। বিশেষ করে মুক্তিযুদ্ধের যে 4টা মৌলিক চেতনা রয়েছে, চেতনার কোনোটার সাথে আমাদের বিরোধ নেই। আমরা সবটাকে সমর্থন করি এবং আপনার বিশেষ করে মহিলাদের প্রতি যে আমাদের শ্রদ্ধা, এটা কওমি আলেমদের যেটা আছে, আমি মনে করি বাংলাদেশের অন্য কোনো সেক্টরের কারণেই। অথচ এটাকে ভুল ব্যাখ্যা দিয়ে বলা হয় যে তাদের প্রতি আমাদের একটা বৈষম্য আমরা রাখি মনের দিক থেকে, আসলে তা কিন্তু না। একজন দর্শক আছেন ফোনে। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন বা মতামত দিন। আমার নাম মোহাম্মদ বশির। জি বলুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে ওই শিক্ষা সচিব স্যারের কাছে, যে উনি যে বাংলাদেশে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে যেগুলোতে বাংলাদেশ সরকারের স্বীকৃতি পাবে, সেগুলোকে বাংলাদেশ সরকারের আইন যথাযথভাবে পালন করছে কিনা, অর্থাৎ বাংলাদেশের জাতীয় পতাকা সেসব শিক্ষা প্রতিষ্ঠানে উত্তোলন করা হচ্ছে কিনা, এবং অন্যান্য জাতীয় সঙ্গীত তো আছেই, কিন্তু ইন্ডিয়াতে যেটা। অসংখ্য ধন্যবাদ দর্শক, একদম সময় মতো ফোনটা করেছেন, কারণ আমি মাওলানা মনিরুজ্জামান রব্বানীকে এই প্রশ্নটি করতে চাইছিলাম, কিন্তু আমি এনআই খানের কাছে এই প্রশ্নটি এসেছে। যেহেতু চাইছেন আমি কথাটা বলি, জি, এই অভিযোগগুলো তো আছে যে অনেক কওমি মাদ্রাসা এনআই খান জাতীয় সাহেবের উপরে না, এই সম্পর্কে উনি ভালো জানার কথা আমার। কিন্তু অনেক খানি তো এই অভিযোগ আছে। আমরা বেফাকে ইতিমধ্যে 2013 কি 14 সালে ব্রাহ্মণবাড়িয়ার মাননীয় সংসদ সদস্য রোয়াম ওবায়দুল মুক্তাদির চৌধুরী সাহেবকে সাথে নিয়ে আমরা বেফাক অফিসে আমরা জাতীয় পতাকা উত্তোলন করেছি, এবং জাতীয় সঙ্গীত গাওয়ার প্রেরণা আমরা গোটা বাংলাদেশের সকল শিক্ষার্থীকে আমরা দিচ্ছি। এবং ইতিমধ্যে আমরা এই জাতীয় পতাকা উত্তোলনের বিষয়টা, যেমন আমাদের যে 16 ডিসেম্বর স্বাধীনতা দিবস, বিজয় দিবস, তারপরে বিশেষ যে দিবসগুলো রয়েছে 15 আগস্টে কালো পতাকা মানে উত্তোলন, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, এই কর্মসূচিগুলো আমরা গোটা বাংলাদেশেই পালন করছি না যে তা না, এগুলো আমরা করছি। এবং জাতীয় সঙ্গীত নিয়ে যে কিছু কথাবার্তা এক সময় ছিল না তা না, ছিল, এখনো কারো কারো মনে থাকতে পারে, কিন্তু আমরা দেখছি যে ম্যাক্সিমাম মাদ্রাসায় আমরা এই জাতীয় সঙ্গীতটাকে
মানে আগে যে অবস্থানে ছিল সেই অবস্থানে এখন আর একটা নাই, পরিবর্তন হচ্ছে। একটা পরিবর্তনের দিকে আমরা আসছি। এনআই খান, তার মানে কি, মানে প্রধানমন্ত্রী যেমন দরজা খুলেছেন তারাও দরজা খুলেছেন? কারণ জি। আমরা যতটুকু আমরা পা বাড়িয়েছি, যে মানে প্রধানমন্ত্রী এতদিন দরজা খুলেছেন, আমরা পা বাড়িয়েছি। জি, এনআই খান। আমি মনে করি প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী দরজা খুলেছেন, কিন্তু অনেক দূর এগোনোর বিষয় আছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে ক্লাসরুমে ইনস্ট্রাকশন কিভাবে দেওয়া হবে, সেজন্য মডার্ন প্রশিক্ষণগুলো তাদের জানা দরকার। এবং মডার্ন প্রশিক্ষণ কোনো ইসলামিক কিছু না। আমি যদি আজ থেকে 900 বছর আগের ইবনে সিনার লেখা যদি পড়েন আমাদের কওমি মাদ্রাসার শিক্ষকরা, অন্যরা, তাহলে দেখবেন যে সেখানে খুব সুন্দর করে প্রাইমারি শিক্ষা কেমন হবে, সেকেন্ডারি কেমন হবে, বৃত্তিমূলক শিক্ষা কেমন হবে পরিষ্কারভাবে বলছে। কিন্তু ইবনে সিনার লেখাটা আপনারা পড়বেন, আমি অনুরোধ করব, আজ থেকে 900 বছর আগে। এবং সেখানে আমি দেখি খুব সুন্দর করে বলা আছে। এখন যে 8 পর্যন্ত যে আমরা প্রাইমারি, সেটা ইবনে সিনা কিন্তু আজ থেকে 900 বছর আগে বলে গেছেন। আমাদের এই মাদ্রাসার ছেলেমেয়েদেরকে অ্যাসপিরেশন তৈরি করতে হবে। কেন করতে হবে তার কথা বলি। আমাদের মাদ্রাসার ছেলেদের বলতে হবে, তোমরা কুদরতে খুদা হবে, তোমরা আবুল ফজল হবে, তোমরা শওকত ওসমান হবে, তোমরা আবু জাফর শামসুদ্দিন হবে, তোমরা আব্দুল গফফার চৌধুরী হবে, তোমরা শহীদুল্লাহ কায়সার হবে, তোমরা শফিক রহমান হবে, তোমরা প্রফেসর রশিদ উদ্দিন হবে, তোমরা ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ হবে, তোমরা ফজলুল হালিম চৌধুরী মানে হবে। যে কোনো তার কিছু কারণ, হবার সুযোগটা কেন? একটি শিশু, এনারা সবাই মাদ্রাসা থেকে আসা। আমি আপনাদের বলছি, আমাদের ইন্টেলেকচুয়াল আমি ভাবছিলাম আপনি নামগুলো কিসের খবর রাখে। ভিত্তিতে কেন বলছি? পছন্দ করলেন? এনারা সবাই মাদ্রাসা থেকে এসেছেন এবং এটা একসময় মেইন স্ট্রিম ছিল, যেটা সলিমুল্লাহ সাহেব একটু আগে বলেছেন। তো আমাদের সেই অ্যাসপিরেশনটা তৈরি করতে হবে, সেটা দায়িত্ব কিন্তু আমাদের ওখানকার শিক্ষকদের। তৃতীয় হচ্ছে, আমাদের এডুকেশনাল টেকনোলজি ইউজ করতে হবে ক্লাসরুমে। তারা দূরে থাকে, এই জন্য কিন্তু এগুলো ইউজ করে না, এগুলো ইউজ করতে হবে। এগুলো যখন ইউজ করবে, দুনিয়ার সাথে সংযোগ হবে, সুন্দর করে আরবি পড়তে শিখবে। আরবি, কোরআন শরীফের আরবি, পবিত্র কোরআনের আরবি এক ধরনের, আমাদের লিটারেচারের আরবি এক ধরনের, আর এখন যে কমিউনিকেটিভ অ্যারাবিক এখন আরব দুনিয়ায়, তারপরে আফ্রিকার দেশগুলোর অ্যারাবিকও একটু ডিফারেন্ট। এগুলো সম্পর্কে আমাদের শিখতে হবে। আর একটা কথা বলেছেন, যেটা মাওলানা আজিজুর রহমান সাহেব, সেটা হচ্ছে শিক্ষা। আমি সবসময় বলি, শিক্ষা জীবনের জন্য প্রস্তুতি। তো মাদ্রাসার শিক্ষা, এই জীবন হচ্ছে ইহকালের জীবন, পরকালের জীবন, দুই জীবনের জন্য প্রস্তুত হতে হবে। কিন্তু যদি ইহকালের জন্য প্রস্তুত না হয়, পরকালের জন্য প্রস্তুত হওয়া সম্ভব না, কিংবা পরকালের জন্য প্রস্তুত না হলে ইহকালের জন্য সম্ভব না। তাকে কিন্তু আয় করার সক্ষমতা অর্জন করতে হবে। যদি কেউ মনে করে যে না, আমরা আয় করব না, তাহলে সে হুজুর হয়েও দেখা যাবে খারাপ কাজ করবে। অসংখ্য ধন্যবাদ এনআই খান। আপনি যেখানে, আমি একটুখানি মাওলানা আজিজুর রহমান এক লাইনে যদি বলেন, প্রধানমন্ত্রী নিজেও বলেছেন দেশে বিদেশে চাকরির সুযোগ সৃষ্টি হবে, এনআই খানও সেই কথাটি বললেন। মানে আপনাদের শিক্ষার তো এই সুযোগটিও আছে, শিক্ষা ব্যবস্থাকে কিছুটা আধুনিকায়ন করলে হয়তো। আমাদের আধুনিকায়নের জন্য যে একটা নীতিমালা যেটা হয়েছে, এটার মধ্যে কিন্তু আধুনিকায়নের নীতিমালা অনেকটা চলে আসছে। এবং এই এই নীতিমালাতে যদি শিক্ষা ব্যবস্থাটা চালু হয়ে যায়, তাহলে কিন্তু আর এই প্রশ্নগুলি থাকবে না। আপনি এটা গবেষণা করলে, আমি অসংখ্য ধন্যবাদ। আমি এটি পড়বো, আপনি যদি আমাকে দয়া করে এটা দিয়ে যান। আর বলতে পারি যে আমরা মাদ্রাসা, কওমি মাদ্রাসা আসলে অনেক দিক থেকে পিছনে আছে, কিন্তু আমরা টেকনোলজি অ্যাডপ্ট করতে না, ক্লাসরুম সুন্দর কিন্তু মাওলানা করতে না। মনিরুজ্জামান রব্বানী, আপনি যদি এক লাইনে বলেন যে একটা আপনাদের মধ্যে বিভেদ আছে, মানে গত বছরও প্রধানমন্ত্রী বারবার বলছিলেন আপনারা যারা যারা একমত হতে পারেন তারা তারা একমত হন, একটা সিলেবাস ঠিক করেন, আপনাদের স্বীকৃতি দেওয়া হোক। মানে প্রধানমন্ত্রীর সঙ্গে গত বছরের আলোচনাতেও আপনাদের এই আলোচনা হয়েছে, কিন্তু এই একমত হওয়াটা আপনাদের ভেতরেও তো খুব কঠিন। জি, আমরা একমত একসময় কঠিন ছিল, এখনো এটা কঠিন নাই। এখানে আমাদের অনেক মুরব্বীরা কাজ করেছেন, মুরব্বীরা কাজ করে, যেমন আমাদের বাংলাদেশ ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান আলহাজ মিসবাহুর রহমান চৌধুরী সাহেব, আরো আহমদ শফি সাহেব হুজুরের সাথে আরো যারা আছেন, মাওলানা ফরিদউদ্দিন মাসুদ সাহেব, মাওলানা রুহুল আমিন সাহেব গহরডাঙ্গা, সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এখন আমরা আগামী প্রজন্মটা যাতে একটা সুন্দর সাবলীল শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে কর্মময় জীবনের দিকে এগিয়ে যেতে পারে, সেই চিন্তা ভাবনা থেকে আমরা সব কিছুকে পিছনে রেখে এক মাননীয় প্রধানমন্ত্রীকে সামনে রেখে যে ঐক্য গড়ে তুলেছি, আমি আশা করি এখান থেকে আর বিরোধ বা এখান থেকে আর কিছু অসংখ্য ধন্যবাদ মাওলানা আজিজুর রহমান, মাওলানা মনিরুজ্জামান রব্বানী, এনআই খান। আপনাকে দর্শক ধন্যবাদ যারা সঙ্গে ছিলেন। আপাতত বিদায় রাজকাহন থেকে। রোববার রাত 10টা পর্যন্ত সব খবরে খুঁজতে থাকুন রাজনীতি, তারপর রাত 10টা থেকে 12টা আপনার বিশ্লেষণের সঙ্গে মেলাবো আমার বিশ্লেষণ, তৈরি হবে নতুন রাজকাহন। থাকুন ডিবিসির সঙ্গে।